আমাদের প্রিয় শ্রোতাগণ, আপনাদের জানায় দ্য স্কেলিটনে সুস্বাগতম। আপনি যদি একজন দৃঢ়মনোবলের মানুষ হন, তাহলে গল্পটি আপনার জন্য, নচেত এটি আপনার জন্য নয়, কারণ গল্পটি খুব ভয়ঙ্করভাবে উপস্থাপন করা হয়েছে। আজকে আমরা শুনব প্রতিম এবং আনন্দের সেই বিভীষিকাময় রাত। চলুন গল্পটি শুরু করা যাক। গভীর রাতে মোহনপুর গ্রাম তখন ভয়ে জমে আছে। চারিদিক পিনপতন নীরবতা, শুধু দূরে শিয়ালের ডাক আর ঝিঝির অবিরাম গুঞ্জন। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়ি এক অতিকায় কালো দানবের মতো, যেন তার অন্ধকার ডানার নিচে পুরো গ্রামকে গ্রাস করে রেখেছে। সেই বাড়ির গা ঝমঝম ইতিহাস গ্রামের প্রতিটা মানুষের মুখে মুখে আজও ঘুরে। নিষ্ঠুর জমিদার, তার অমানসিক অত্যাচার এবং শত শত নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যু। বলা হয় সেই অভিশপ্ত আত্মা আজও সেই বাড়িতে বন্দি, মুক্তি না পেয়ে এক ভয়ঙ্কর বিভীষিকা তৈরি করে রেখেছে। প্রতিম আর আনন্দ দুজনাই সাহসী যুবক, এক দুঃসাহসী বাজি ধরেছিল এই নরক বাড়িতে এক রাত কাটাবে বলে। সেই রাতে তাদের সঙ্গে কি হয়েছিল, কেমন তাদের অভিজ্ঞতা ছিল সেই রাতটি, চলুন আজকে এই গল্পটির মাধ্যমে জেনে নিই। তারা যখন লোহার গেট ঠেলে ভিতরে প্রবেশ করল, তখন বাতাসের সাথে মিশে এক তীব্র গাঢ় পচা গন্ধ তাদের নাকে এসে লাগলো। এমন এক গন্ধ যা কোনো মৃত পশুর নয়, বরং বহু পুরনো পচে যাওয়া মানব দেহের মতো। জমিদার বাড়ির জীর্ণ দেওয়াল থেকে নোনা ধরা চুন সুর সুর করে ঝরে পড়ছে। বাতাসে এক হিমশীতল প্রবাহ তাদের শিরা উপশিরা পর্যন্ত কাঁপিয়ে তুলল। প্রীতম জোর করে হাসার চেষ্টা করলো আর বলল, এটা শুধু পুরনো বাড়ির গন্ধ রে, আর কিছু না। কিন্তু তার গলা কাঁপছিল আর তার চোখ দুটো ফুটে উঠছিল অদম্য ভয়ে। তাদের প্রথম আঘাতটি এলো ড্রয়িং রুম থেকে, যেখানে বহু বছর ধরে কোনো আলোর ছোঁয়া পড়েনি। চারিদিকে মাকড়সার ঘন জাল আর ধুলোর পুরু স্তূপের মাঝে হঠাৎ তাদের চোখ পড়ল একটা কালো কাপড়ে ঢাকা অতিকায় কিছুর উপর। আনন্দ কৌতূহল বসে কাপড়টা সরাতে সেই দৃশ্য দেখে তার বুক হিম হয়ে গেল। একটা অর্ধগলিত দেহ, তার চোখগুলো কোটর থেকে বেরিয়ে এসে সাদা সুতোর মতো ঝুলে আছে, যেন তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। দেহটা থেকে ভেসে আসা তীব্র বমি, উদ্বেগকারী পচা গন্ধ তাদের নাকে রুমাল চাপা দিতে বাধ্য করল। প্রীতম গলা থেকে একটা চাপা গোঙানি বেরিয়ে আসতে আনন্দ প্রাণপণে তার মুখ চেপে ধরল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। সেই মৃতদেহটা যেন জীবিত হয়ে উঠল, তার পচে যাওয়া আঙুলগুলো নড়তে শুরু করলো, আর সেই কঠোরগত চোখ দুটো যেন তাদের দিকে অনুসরণ করছিল। তারা দুজনেই তখন দিগ্ভ্রান্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলো। করিডোর দিয়ে যেতেই তাদের চোখ পড়ল এক বিধ্বস্ত দৃশ্য, যা তাদের মগজে চিরস্থায়ী ছাপ ফেলে দিল। করিডোরের দুই পাশ দিয়ে, ছাদে বিম থেকে, এমনকি দেওয়ালের ফাটল থেকে অসংখ্য কঙ্কালসার ভূত ঝুলে আছে। তাদের পাঁজরের ফাঁকে শুকনো রক্ত আর মাংসের ছিন্ন ভিন্ন টুকরো লেগে আছে, কিন্তু কঙ্কালের হাড় এমনভাবে ভাঙা যেন তাদের উপর বিধ্বস্ত নির্যাতন চালানো হয়েছে। আর তাদের শূন্য চোখের কোটর থেকে যেন এক অসীম যন্ত্রণার আর্তনাদ ভেসে আসছিল। আনন্দ আর প্রীতম ভয়ে কাঁপছিল, বুঝতে পারছিল না তারা কি কোন দুঃখ স্বপ্ন দেখছে, নাকি এটি নরকের বাস্তব চিত্র। গ্রামের লোক বলতো জমিদার নাকি নরবলি দিত। সেই সব আত্মা কি আজও এইভাবে ঝুলছে এখানে? সেই কঙ্কালগুলো এমনভাবে নির্দেশ করে আছে যেন প্রীতম আর আনন্দকে তাদের দিকে ডাকছে, এসো এসো, তোমরা কেন এসেছো এখানে আমাদের যন্ত্রণাময় রূপ দেখতে? আজকে তোরা আর বাড়ি ফিরতে পারবি না রে, তোরাও আমাদের মতো এখানে বছরের পর বছর কঙ্কাল হয়ে ঝুলে থাকবি। কোথায় পালাচ্ছিস, আয়। তারা দ্রুত বাড়ির গভীরে যেতে লাগলো, কেবল এই বিভীষিকা থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু প্রতিটা ঘর যেন নতুন এক নরকীয় দুঃখ স্বপ্ন নিয়ে অপেক্ষা করছিল। একটি ঘরে ঢুকে তারা দেখল মেঝেতে ছড়ানো অসংখ্য শুকনো রক্তের গাঢ় দাগ। দেওয়ালের এক কোণায় জমে আছে চাপ চাপ কালচে রক্ত, যা বহু বছর আগে শুকিয়ে গেছে, কিন্তু তা গন্ধ এখনও বাতাসে ভাসছে। হঠাৎ একটা জানলার কাঁচ ভাঙার শব্দ, তারা চমকে গেল। কাঁচের টুকরোগুলো যেন এক অদৃশ্য বিকৃতি শক্তি নিয়ে নড়াচড়া করছে, আর সেই টুকরোগুলোর ফাঁক দিয়ে দেখা গেল এক নরকিক ভূতের ঝলসে যাওয়ার রূপ। তার চোখগুলো যেন
কঙ্কাল কোটর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে, আর মুখে এক রক্ত মাংস মাখা হাসি, যেখান থেকে টপ টপ করে রক্ত ঝরছে, যা দেখলে হৃদস্পন্দন থেমে যাওয়ার মতো। এই নরকেক ভূতটির উপস্থিত এতটাই প্রবল ছিল যে সেই ঘরের তাপমাত্রা নিমেষেই হিমাঙ্কের নিচে চলে গেল। পরের ঘরে ঢুকে আনন্দ আর প্রীতম এক ভয়ানক দৃশ্যর সামনে হঠাৎ থমকে গেল। ঘরের মাঝখানে একটা ভাঙা চেয়ার, তার উপর একটা গলা কাটা দেহ, মাথাটা মেঝেতে পড়ে আছে, চোখ দুটো খোলা, যেন এখনো আতঙ্কে চেয়ে আছে। দেহটা থেকে তাজা উষ্ণ রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, আর সে রক্তে ভেসে যাচ্ছে ঘরটা, যেন ঘরের মেঝেতে একটি লাল হ্রদে পরিণত হয়েছে। রক্তের তীব্র ধাতব গন্ধ তাদের মস্তিষ্কে আঘাত হানল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রীতম আর নিজেকে ধরে রাখতে পারল না, ভয়ে সেখানে ভিজিয়ে ফেলল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সে শুধু কাঁপছে। আনন্দ জোর করে তাকে টানতে টানতে নিয়ে চলল, কিন্তু তার নিজের শরীরও কাঁপছিল থর থর করে। তাদের মনে হচ্ছিল তাদের পেছনে পেছনে যেন শত শত ডাইনি আর পেতনি দল ধাওয়া করছে, যারা এই গ্রামের প্রতিটি প্রাণকে উজাড় করে দিয়েছিল। সেই কঙ্কালগুলো দেখে মনে হচ্ছে যেন তারা এই সুরে কথা বলছে তাদের সঙ্গে। তাদের ফিসফিসানি আওয়াজ কানে আসছিল, তোমরা আমাদের শিকার, তোমরা আর এখান থেকে পালাতে পারবে না। সময়টা যেন তাদেরকে ঘিরে ধরছে এবং আরো গভীর ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। তারা দোতলা ওঠার চেষ্টা করলো। সিঁড়ির রেলিংগুলো ভাঙা, ধুলো আর বালিতে ঢাকা, প্রতিটা ধাপে যেন তাদের পায়ের নিচে কোনো অদৃশ্য নরমুণ্ড পিষে যাচ্ছে। দোতলা উঠতে তাদের কানে এলো আবার সেই ফিসফিসানি শব্দ, কিন্তু এবার তা আরও স্পষ্ট, আরও ঘনীভূত, যেন অসংখ্য মানুষের আত্মা একসাথে কথা বলছে কান্নার সুরে। আর একটি বিকৃতি হাসি, যেন মনে হচ্ছে এটা একটা বিচিত্র মিশ্রণ। একটি ঘরের দরজার সামনে আসতেই তারা দেখল দরজাটা নিজেই খুলে গেল, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ভিতরে টেনে নিচ্ছে। ভেতরে একটি বিশাল হোলঘর, মাঝখানে একটি প্রাচীন মরচে পড়া টেবিল, টেবিলের উপর পড়ে থাকা একটি পুঁথি, জপমালা ছড়ানো। এই ঘর থেকে ভয়ঙ্কর কিছু পচা গন্ধ ভেসে আসছিল, যা আগের সব গন্ধকে ছাপিয়ে গিয়েছিল। তারা যখন হোলঘরের মাঝখানে পৌঁছালো, হঠাৎ সব কেমন যেন বন্ধ হয়ে গেল। ফিসফিসানি, গঙ্গানি, পচা গন্ধ, এমনকি বাতাসের প্রবাহ। প্রীতম তখন এতটাই কাঁপছিল যে তার দাঁত কপাটি লেগে যাচ্ছিল। হঠাৎ করে একটি গাঢ় রঙিন আলো ঝলসে উঠল, যা পুরো হলঘরকে আলোকিত করে তুলল। আর সেই আলোতে দেখা গেল এক ভয়ঙ্কর দৃশ্য, নরকীয় চিত্র যা তাদের কল্পনাতেও ছিল না। ঘরের কোণে একদল মৃত মানুষ দাঁড়িয়ে আছে, তাদের শরীরগুলো ঝলসে গেছে, চামড়া পুরো কালো হয়ে গিয়েছে, চোখগুলো গলে গিয়েছে, আর তাদের মুখ দিয়ে ঝরে পড়ছে তাজা ঘন রক্ত টপ টপ করে। তাদের প্রত্যেকের হাতে একটা করে শুকনো নরমুণ্ডু, আর সেই নরমুণ্ডু থেকে তাজা উষ্ণ রক্ত টপ টপ করে গড়ে পড়ছে। তারা সেই রক্ত পৈশাচিকভাবে পান করছে। তাদের কঠোরগত চোখ দৃষ্টি এমন ছিল যে যেন তারা আনন্দ আর প্রতিমের সমস্ত প্রাণশক্তি শুষে নিতে চাইছে। ধীরে ধীরে মুহূর্তটা এতটাই ভয়ঙ্কর পর্যায়ে চলে গেল যেন দুজনায় অজ্ঞান হওয়ার মুহূর্ত। এই নরকেক ভূতের বিধ্বস্ত ভোজের দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে আনন্দ আর প্রতিম দুজনেই মুহূর্তে জ্ঞান হারাল। তাদের দেখা শেষ দৃশ্য ছিল রক্ত পানরত ঝলসে যাওয়া দেহগুলো আর তাদের বিকৃতি হাসি। পরের দিন সকালে গ্রামের লোকজন তাদের নিথর দেহ খুঁজে পেল। তারা ভয়ে পাথর হয়ে গিয়েছিল। খবর পেয়ে গ্রামের 10 জন প্রবীণ তান্ত্রিক এলেন সেই জমিদার বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার জন্য। তারা মন্ত্র পাঠ করতে শুরু করলেন, কিন্তু যত মন্ত্র পাঠ করা হচ্ছিল বাড়ির ভেতর থেকে যেন আরও ভয়ঙ্কর, আরও বিধ্বস্ত আওয়াজ ভেসে আসছিল। তান্ত্রিকদের পুরো প্রচেষ্টা ব্যর্থ হলো, বরং তাদের মধ্যে কয়েকজন অসুস্থ এবং মারাও পড়লেন। সেই বাড়িটা এতটাই ভয়ঙ্কর ছিল যেন পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে আসা কোনো শক্তিশালী তান্ত্রিকও সেখান থেকে অশুভ শক্তি তাড়াতে পারছিল না।
মনে হচ্ছিল যেন এই বাড়িতে নরকের প্রবেশদ্বার লুকিয়ে আছে। গ্রামের মোড়ল যিনি এতদিন নীরব ছিলেন, তিনি এক ভিন্ন পথ বেছে নিলেন। তিনি গ্রামের সবচেয়ে বয়স্ক এবং জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলতেন, যে শক্তি ভালোবাসার দ্বারা জয় করা যায় তাকে অস্ত্রের দ্বারা জয় করা কঠিন। যে রক্ত ঝরিয়ে শক্তি অর্জন করে সে রক্ত দিয়েই ধ্বংস হয়। তিনি জমিদার বাড়ির চারপাশে একটি বড় প্রাচীর তৈরি করার নির্দেশ দিলেন, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। তিনি প্রাচীরের বাইরে শুরু করলেন একটি বিশাল হাসপাতাল ও স্কুল তৈরি করার কাজ। গ্রামের মানুষজন প্রথম থেকে তাকে পাগল ভেবেছিল, কারণ এত অশুভ জায়গা ভালো কাজ করার কথা কেউ ভাবতেও পারেনি। কিন্তু মোড়ল নিজের সিদ্ধান্তে অটল ছিল। মাসখানেক পর যখন হাসপাতাল আর স্কুল তৈরি হলো, তখন দেখা গেল এক অলৌকিক ঘটনা। যে জমিদার বাড়িটা এতদিন নরকের প্রতিচ্ছবি ছিল, সেই বাড়ি থেকে পচা গন্ধ আসা বন্ধ হয়ে গেল। ঝলসে যাওয়া মুখ, গলাকাটা দেহ, কঙ্কালসার ভূত, ডাইনি ও পেতনির উপদ্রব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল। মনে হলো যেন জমিদার বাড়িটি আবার শ্বাস নিতে শুরু করেছে, এক নতুন আলোয় ভরে উঠেছে। এই বাড়িতে যারা অত্যাচারিত হয়ে মারা গিয়েছিল, তাদের আত্মা আসলে মুক্তি চাচ্ছিল। যখন আমরা ভালোবাসার কাজ শুরু করলাম, নতুন জীবন আর শিক্ষার আলো জ্বালালাম, তখন তাদের আত্মা শান্তি পেল। গ্রামের মানুষের ভালোবাসা, সহমর্মিতা আর ভালো কাজে তাদের মুক্তি এনে দিল। এই বাড়ি আর নরকের দ্বার নয়, বরং এখন শান্তির আশ্রয়। আস্তে আস্তে নিঝুমপুর গ্রাম যেন আবার প্রাণ ফিরে পেল। জমিদার বাড়ি ভেতর থেকে আর কোনো অশুভ শক্তি থাকলো না। বাড়িটা নতুন করে সংস্কার করা হলো, আর সেখানে তৈরি হলো একটি বিরাট পাঠাগার, যেখানে গ্রামের শিশুরা এখন জ্ঞান অর্জন করতে আসে। আনন্দ আর প্রীতম, যারা সেই রাতের বিভীষিকার মুখোমুখি হয়েছিল, তারা এই ঘটনার পর থেকে আর কোনো বাজি ধরেনি। কিন্তু তারা বুঝতে পেরেছিল, সব ভূতের গল্পটা শেষ ভয়ঙ্কর হয় না। কখনো কখনো সত্যিকারের ভালোবাসা আর মানবতায় সব ভয়, সব অশুভ শক্তিকে জয় করতে পারে, এমনকি নরকের দরজা বন্ধ করার ক্ষমতা রাখে। সেই বাড়িটি এখন নিঝুমপুর গ্রামের নতুন আশার প্রতীক। ইফ ইউ নিড দিস টাইপ অফ স্কেরি কন্টেন্ট, সো সাবস্ক্রাইব দ্য স্কেরি টোম।